নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং বিচারপতি এমন মন্তব্য করেছেন যা নিয়ে কিন্তু ঘুম উঠতে চলেছে, বিশেষ করে দুর্নীতি করে চাকরি পাওয়া অযোগ্য শিক্ষকদের। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। তবে সবার আগে একটা কথাই বলে রাখি, স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ হয়েছিল 23,000, যেটা 2016 সালে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম, এবং তার যে দুর্নীতি ধরা পড়েছে সেখানে কিন্তু প্রাইমারির মতো রিপ্যানেলের নির্দেশ দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কি ঘটতে চলেছে আগামীতে এবং ঘুষ দিয়ে চাকরি পাওয়ার ফল কি হতে পারে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আজকে সকালে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এবং নিয়োগ দুর্নীতি তদন্তর উপর ভিত্তি করে যে মামলাগুলো বর্তমানে চলছে কলকাতা হাইকোর্টে, বিশেষ করে চাকরি বাতিল মামলা, সুপ্রিম কোর্ট থেকে স্কুল সার্ভিস কমিশনের যে 5,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাগুলো বিশেষ ডিভিশন বেঞ্চে চলছিল, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, সেখানেই কিন্তু বেশ কিছু আজকে ঐতিহাসিক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার সাক্ষী কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টের পিটিশনার এবং যারা অযোগ্য শিক্ষকদের আইনজীবী রয়েছেন প্রত্যেকেই। কেননা বিচারপতি দেবাংশু বসাক কিন্তু এই ঘটনা শেষ দেখে ছাড়বেন। আমরা ঠিক এরকমই দেখেছিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রাইমারির যে 42,000 নিয়োগ হয়েছিল 2016 সালে, সেখানেও কিন্তু কোনো কিছু ঠিকঠাকভাবে প্রাইমারি বোর্ড জমা করতে পারেনি কলকাতা হাইকোর্টে। অপরদিকে সিবিআই তাদের যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু ভয়ঙ্কর দুর্নীতির তথ্য উল্লেখ করেছে এবং তার সাথে সাথে ফেল করা ক্যান্ডিডেট, টেট ফেল ক্যান্ডিডেটরা কীভাবে তারা প্যানেলে জায়গা পেয়ে দীর্ঘ 7 বছর ধরে চাকরি করছে সেই কথাও কিন্তু সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছে। আর এবারে কিন্তু আমরা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এরকম ভয়ঙ্কর দুর্নীতির খবর পাচ্ছি, যেখানে স্কুল সার্ভিস কমিশন নিজেরাই 8,611 জনকে দুর্নীতি করে চাকরি দিয়েছে বলে জানিয়েছে। সেখানেই কিন্তু বিচারপতি দেবাংশু বসাক কঠোর অবস্থান গ্রহণ করতে চলেছেন। আমি আজকে সকালে ভিডিও দিয়েছিলাম, গতকালকে শুনানিতেই ইজলাসে বিচারপতি দেবাংশু বসাক উল্লেখ করেছিলেন যে যদি নিয়োগ দুর্নীতি প্রমাণিত হয়, নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া যেতে পারে, অথবা যাদের ক্ষেত্রে সেই দুর্নীতি হয়েছে নিয়োগের সেই অংশটাকে বাতিল করে দেওয়া যেতে পারে। এই দুটি প্রসেসের মাধ্যমেই কিন্তু এই নিয়োগ দুর্নীতিকে থেকে বঞ্চিতদেরকে রক্ষা করা যেতে পারে। এই বিষয়টি বিচারপতি দেবাংশু বসাক এবং রশিদি খানের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিলেন। আর আজকে এই মামলা শুনানির পর বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেছেন যে পুনর্মূল্যায়ন অর্থাৎ রিপ্যানেল করার নির্দেশ আসতে পারে খুব শীঘ্রই। আজকে তিনি লিখিত কোনো জাজমেন্ট দেননি রিপ্যানেল করার, তবে মৌখিকভাবে এই বিষয়টি বলেছেন এবং স্কুল সার্ভিস কমিশনকে তাদের অবস্থান জানতে চেয়েছেন। মূলত 3টি জায়গার উপর ভিত্তি করে এই রিপ্যানেল করা যেতে পারে বলে বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেন। এই 3টি জায়গা কি? এই 3টি জায়গা হচ্ছে, সবার প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে ওএমআর সিট, অর্থাৎ যে ওএমআর ফিল আপ করে ক্যান্ডিডেটরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং যে ওএমআরের নম্বরের ভিত্তিতে তারা পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউ ডাক পায়, সেই ওএমআর কপি সকলের আগে পাবলিশ করতে হবে এবং তার উপরে ভিত্তি করেই কিন্তু পুনর্মূল্যায়ন করতে হবে। এই একটি বিষয়। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইন্টারভিউয়ের নাম্বার। স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউতে কাকে কীরকম নম্বর দিয়েছেন এই বিষয়টি পরিষ্কার করতে হবে।
এবং তৃতীয় যে বিষয়টি স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে সেটি হচ্ছে একাডেমিক স্কোর, অর্থাৎ কোন প্রার্থীর একাডেমিক কীরকম। এই তিনটি বিষয় অর্থাৎ ওএমআর সিটের নম্বর, ইন্টারভিউয়ের নম্বর এবং একাডেমিক স্কোর, এই তিনটির ওপরেই কিন্তু পুনর্মূল্যায়ন বা রিপ্যানেল হতে চলেছে এই স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে নিয়োগ হওয়া গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম থেকে দ্বাদশের যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার 23,000 যে শিক্ষক, যারা বর্তমানে শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা চাকরি করছেন, ইন সার্ভিস হিসেবে রয়েছেন, তাদের পুরো প্যানেলটাই কিন্তু এবারে রিপ্যানেল করার নির্দেশ দিতে চলেছেন বিচারপতি দেবাংশু বসাক। আজকে উনি মৌখিকভাবে বলেছেন, কিন্তু আগামীতে যখন শুনানি হবে আগামী শুনানিতেই হয়তো উনি এই বিষয়ে অর্ডার দেবেন। তবে তার আগে স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে এই তিনটি বিষয় জানতে চেয়েছে বিচারপতি দেবাংশু বসাক। তো সেম এইরকমই কিন্তু মামলা 42,949 প্রাইমারির ক্ষেত্রেও আমরা দেখেছি সিঙ্গেল বেঞ্চ বাতিল করেছিল 42,949-এর যে 32,000-এর নন টেন প্যানেল ছিল, এবং সেটিকেও কিন্তু রিপ্যানেলের নির্দেশ দেয়। এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন মামলাটা চ্যালেঞ্জ হয়, ডিভিশন বেঞ্চও একই নির্দেশ দেয়, এবং তারপরেই মামলাটিকে পর্ষদ এবং ইন সার্ভিস টিচাররা সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সুপ্রিম কোর্ট থেকে সেই মামলাকে বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। মামলাটি সৌমেন সেনের বিশেষ ডিভিশন বেঞ্চে ছিল, কিন্তু সৌমেন সেনের কাছ থেকে মামলা কেড়ে নেওয়া হয়েছে, যার ফলে মামলাটি রয়েছে বর্তমানে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তো এই 32,000-এর মামলা, চাকরি বাতিল মামলা বা রিপ্যানেল করার মামলা, এই মামলার ক্ষেত্রেও কিন্তু একই জাজমেন্ট আসতে চলেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। যদি বিশেষ ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে রিপ্যানেল করার নির্দেশ জারি করেন, তাহলে 32,000 প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু রিপ্যানেলের নির্দেশ আসছে। আর রিপ্যানেল যদি সত্যি হয় তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন 8,611 জনের কথা বলেছে, সেই সংখ্যাটা হয়তো আরও কিছু গুণ বেড়ে যেতে পারে। তো যাই হোক, এটা কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের জন্য রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো খবর আজকের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তার পাশাপাশি যারা বঞ্চিত হয়েছেন সেই নিয়োগে তাদের জন্য কিন্তু সুখবর, তারা সুদিন আসছে তাদের কলকাতা হাইকোর্টের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে এই আপডেটটি আপনাদের শেয়ার করলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর প্রতি মুহূর্তে নতুন আপডেট আপনারা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন। কেননা আপনারা দেখেছেন পূর্বেও যে আমার চ্যানেলে যে ধরনের খবর পরিবেশন করা হয় সেটা কিন্তু সবার আগেই করে দেওয়া হয়। কিছু সময় হয়তো টেকনিক্যাল কারণে আপলোড হতে একটু দেরি হয় ভিডিও। তো যাই হোক বন্ধুরা, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।